টাইমকে সঠিকভাবে ইউটিলাইজ করা শিখে গেলে জীবনের সব ক্ষেত্রেই উন্নতি আনা সম্ভব হয়। সময়ের অপচয় ব্যক্তিগত ও পেশাগত জীবনে ক্ষতি বয়ে আনে, সেটা আমরা সবাই জানি। যেমন আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে, আমার অসুস্থতা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে থাকি এখন ইদানিং। তাই আমার অনেক সময়ই অপচয় হয়ে যায় বন্ধুরা। যাই হোক, আজকের এই ব্লগটি এই নানান দিন থেকে অন্যরকম, তাই আজকে আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সকালবেলা হসপিটাল থেকে এসে দেখি আমার আন্টি কক্সবাজার থেকে শুটকি এনে আমাদের বাসায় কিছু শুটকি পাঠিয়েছে, আর এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের বাসার অবস্থাও যা তা হয়ে আছে, কারণ সকালে সব কিছুই নোংরা অবস্থায়। যাই হোক, আমি আর তারপরে কোনো ভিডিও শ্যুট করিনি। আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম আর এমনিতেই অনেক সিক। তাই শাওয়ার শেষ করে নামাজটা পড়েই আমি দুপুরের লাঞ্চ নিয়ে আসলাম, আর এখন অলরেডি 3টার উপরে বেজে গিয়েছে। লাঞ্চটা করেই আমি আবার হসপিটালের উদ্দেশ্যে দৌড় দিব, কারণ আমাকে ডক্টর 4টার মধ্যে যেতে বলেছে রিপোর্ট দেখানোর জন্য। এক তো রিপোর্ট নিয়ে টেনশনে আছি, তার উপর দিয়ে আমি কিছু খেতেও পারছি না আমার অসুস্থতার জন্য। সব মিলিয়ে জীবন খুবই নাজেহাল অবস্থার মধ্যে আছে। কিছুই করার নেই, জীবন তো তার গতিতেই চলবে। আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর। লাস্ট কয়েকদিন যাবতীয় বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদারটা অনেক ঠান্ডা আর অনেক ওয়ার্ম। অনেক বেশি গরম নেই, কিন্তু আছে হালকা পাতলা গরম। যাই হোক, আমার বাসা থেকে হসপিটাল বেশি দূরে না, তাই বাসা থেকে যেতে বেশি সময় লাগেনি। আর বরাবরের মতো আমি একাই হসপিটালে যাচ্ছি, গিয়ে তারপর জানা যাবে আসলে রিপোর্টের কী অবস্থা। যাই হোক, আমি হসপিটালের কাছে চলে আসলাম, আর তারপরে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে ফার্স্টে রিপোর্টগুলো কালেক্ট করে নিব, তারপরে ডক্টরকে দেখিয়ে জানতে পারবো যে আমার কী অবস্থা শরীরের। আর এমনিতেই অনেক বেশি দুশ্চিন্তা কাজ করছে, কারণ আল্লাহই জানে রিপোর্টে কী আসে। আমি ভালো কিছু এক্সপেক্ট করছি, এখন বাকিটা আল্লাহর উপর, আল্লাহ ভরসা। কারণ খারাপ কিছু হলেও আমাকে একাই ডিল করতে হবে, সেই চিন্তায় করে আমি আগেই মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে আমার। আমি তো অনেক বিষয় প্যানিক হয়ে পড়ছিলাম, কিন্তু কি করার আছে, কেউকে বুঝতে দিতে পারবো না, কারণ সবাই না হলে দুশ্চিন্তা করবে আমাকে নিয়ে। আমি চাই না আমাকে নিয়ে কেউ বেশি ভাবুক, কারণ আমি আমার জন্য যথেষ্ট। তারপরেও যেহেতু আমি ভ্লগিং শুরু করেছি আর আপনাদেরকে নিয়েই আমার একটি পরিবার, তাই আমি আপনাদের কাছে সবসময় আমার জন্য দোয়া প্রার্থনা করি। কারণ জানি না আল্লাহ কখন কার দোয়া কার জন্য কবুল করে ফেলে। আমি আপনাদের থেকে অনেক ছোট বা বড় হব সেটা আমি বলতে পারি না, তবে আমি আপনাদের সবার খুব কাছের কেউ হতে চাই। তাই সবাই আপনারা আমার ভিডিওকে লাইক কমেন্ট করবেন, এবং যে কোনো কিছু জানার হোক বা কোনো কিছু যদি ভালো নাও লাগে আপনারা ইগনোর করবেন, কিন্তু অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। এতে আমাকে নিউ ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। এখান থেকে রিপোর্ট কালেক্ট করে আমি সরাসরি ডক্টরের চেম্বারে চলে যাব, আর রিপোর্টগুলো এই তো হাতে পেয়ে নিলাম। এখন আর আমি রিপোর্ট খুলে আর নিজে কিছু দেখিনি, আমি সরাসরি ডক্টরের চেম্বারে চলে এসেছি। আর এই ভিতরে রুগীটা বের হলেই আমি তারপরে ডক্টরের রুমে প্রবেশ করে আমার ব্যাপারে জানতে পারবো। এখন আমি ভয়েস দিচ্ছি একদিন পরে, কিন্তু এখনও আমি পুরোপুরি সুস্থ হইনি, আর আমার প্রবলেমটিও সলভ হয়নি। জানি না এখন কি হয়, আল্লাহই ভালো জানে। আর রিপোর্টে কি আসে সেটা আমি বাসায় গিয়ে জানাবো। বাসায় চলে আসি, আর বাসায় আসার পর দেখি আমার বোন অপরাজিতা গাছ থেকে ফুল পেড়ে চা বানাচ্ছিল তার আর আমার জন্য। অপরাজিতা গাছ কার কার বাসায় আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অপরাজিতা গাছের চা কে কে খান সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি আমার লাইফে এর আগে একবার অপরাজিতা চা খেয়েছিলাম, আমার কাছে নর্মাল অ্যাজ ইউজুয়ালি লেগেছে, কোনো অর্ডিনারি চায়ের মতোই, তেমন স্পেশালিটি কিছু ছিল না। আর এখানে দেখি আমার বোন কীভাবে চা বানাচ্ছে। এই ভিডিওটা আমার বোনই করে ফেলছিল আমার ফোন থেকে, কারণ আমি অনেক বেশি অসুস্থ থাকার কারণে আসার পরেই আমি শুয়েছিলাম। আর সারাদিনে ও কী শ্যুট করেছে সেটা আমি নিজেও জানি না। আর এখানে বন্ধুরা প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, আমার চায়ের পাতিলটা ভাঙা, এর জন্য। এই চায়ের পাতিলটা দিয়ে আমাদের চা রান্না করতে অনেক ভালো লাগে আমার, ইভেন আমার ছোটো বোনের। আমি আর ও যখনই চা রান্না করি এই চায়ের পাতিলেই রান্না করি। অন্য চায়ের পাতিলও আমাদের আছে, তবে ওটা দিয়ে আমার কাছে মনে হয় চা রান্না করলে চাটা বেশি টেস্ট হয় না। এই ভাঙা চায়ের পাতিলে চা রান্না করলে চায়ের স্বাদটাই অন্যরকম হয়। আর এরকম আরেকটা চায়ের পাতিল কিনে আনবো ভাবছি, তবে এটা যেহেতু ইউজ করা যাচ্ছে
তাতে এটাই ইউজ করি, এটাতে তো কোনো ক্ষতি নেই। আপনাদের কাছে যদি খারাপ লেগে থাকে প্লিজ আপনারা স্কিপ করবেন এই ব্যাপারটা, আর কমেন্ট করে জানাবেন এরকম এরকম জুগাড়ু আইডিয়া ইউজ করে কারা কারা কাদের ভাষায় এই কাজগুলো করেন। আমার কোনো কিছু ফেলতে অনেক কষ্ট হয়, আর এমনিতে আমি আমার নিজেকে অনেক বেশি অর্গানাইজড মনে করি। যেমন আমি যে কোনো কিছুই ছোটোখাটো জিনিস হলেও আমার জায়গার মতো রাখতে হবে, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। জানি না কার কাছে কেমন লাগে। মাঝে মধ্যে আমার পাবলিকরা অনেক বেশি বিরক্ত হয় আমার উপরে আমার এই স্বভাবের কারণে, কিন্তু কিছু করার নেই, আমি তো এরকমই। আপনারা কে কীভাবে অপরাজিতা চা রান্না করে খান কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার বোন এখানে অনেক কিছু ইউজ করেছে দেখেছিলাম লাস্ট টাইম আমি যখন বানিয়েছিলাম। আমি খুব সিম্পলভাবে শুধুমাত্র গরম পানিতে অপরাজিতা ফ্লাওয়ার দিয়ে একটু সিদ্ধ করে জাস্ট ওটাই খেয়ে নিয়েছিলাম। আমি কোনো এক্সট্রা সুগারও ইউজ করিনি। এখানেও দেখছি নানান রকমের মশলা। আমার কাছে তো মনে হয় আমাদের বাসায় যা মশলা ছিল সবগুলোই সে একটু একটু করে ইউজ করেছে, আদা থেকে নিয়ে দারুচিনি, এলাচি, তারপরে কালো জিরা, তারপরে আরও কিছু এক্সট্রা কিছু। আমার কাছে তো জিরাও দেখতে পাচ্ছি একটা দুইটা করে। তো ও আমার কাছে মনে হয় সব কিছু ইউজ করেছে, তাই চায়ের কালারটা একটু ডিফারেন্ট এসেছে, পার্পল আসেনি। যেরকম কালারটা আসার কথা ছিল সেরকম আসেনি। যাই হোক, তারপরে ও আমাকে চা নিয়ে এনে দিয়েছিল। আমি আর চাটা শেষ পর্যন্ত খাইনি। আমি বলেছিলাম আমার কাছে ভালো লাগছে না। আর এখানে আমাদের বাসার পাশেই কনস্ট্রাকশনের কাজ চলছিল। আমি দেখছিলাম তাদের জীবনটা কত কষ্টের। তারা ওই নিচের মধ্যেই অনেক সময় শুয়ে থাকে, এখানেই খাওয়া দাওয়া করে, সব কিছু এখানেই। আমার কাছে তাদের জন্য অনেক বেশি কষ্ট ফিল হয়, অনেক খারাপ লাগে। আর আমার এমনিতেও এই টাইপের মানুষজন দেখলে আমি অনেক বেশি সফট ফিল করি, অনেক কষ্ট ফিল হয় আমার, জানি না কেন, হয়তো আমি একটু বেশি সফট। যাই হোক, এখন আপনাদের বলেই ফেলি। আসলে ডাক্তার আমাকে বলেছিল আমার একটু ইনফেকশনের প্রবলেম হয়েছে, আমার স্টমাকে ইনফেকশন ধরা পড়েছে। যদিও এটা খুব রেয়ার, বাট আমার ক্ষেত্রে এটা হয়েছে। ভাগ্য খারাপ বললেই চলে এর জন্যই, কারণ এছাড়া তো এই যে এসে কখনই এরকম প্রবলেম কারো ফেস করতে হয় না, এটা ডক্টরও বলেছে। কিন্তু কিছুই করার নেই, যেহেতু কপালে ছিল, আর সব কিছুই তো ভাগ্যের লেখা। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার মেডিসিনস চলছে, যেন আমি এই মেডিসিনের উপরেই সুস্থ হয়ে যাই। সন্ধ্যা হয়ে যায় এর মধ্যে, আর আমার বাসায় আমার নানু এসেছে, তাই আমি সবার জন্য চা বানাচ্ছিলাম। আর আমাদের বাসায় এটা তো আপনারা সবাই জানেন, চা মানেই আমার হাতের সেই ফেমাস চা। সবাই আমার হাতের চা পছন্দ করে, তাই আমারই চা রান্না করতে হবে, কিছুই করার নেই। এখন আমি সুস্থ থাকি বা অসুস্থ, এখানে আমার নানু আমার সাথে, আমার আম্মুর সাথে নানান বিষয়ে কথা বলছিল, আমাদের মামাদের ব্যাপারে, আরও অনেক কথা। আসলে কথার তো কোনো শেষ নেই। তার অনেক কথাগুলো শুনতেই আমার কাছে খুব ভালো লাগছিল। অনেক দূর থেকে নানু এসেছে, পুরান ঢাকা থেকে। আমার নানুর বাড়ি পুরান ঢাকা, আর আমরাও পুরান ঢাকারই। তো সবাই এখানে আমার নানুর ব্যাপারে কেউ কিছু বাজে কথা বলবেন না যে আমি আমার নানুকে এখানে ভিডিওতে এনেছি। আসলে আমার নানুও জানে না যে আমি এখানে লুকিয়ে লুকিয়ে তাকে ভিডিও করছিলাম। যাই হোক, তারপরে রাত হয়ে যায়। নানু চলে যাবার পরে ভাবলাম আম্মু একা একা বাজারে যাবে, যেহেতু আমি আছি, আর যে কয়দিন আমি এখানে আছি আমি আমার প্রেজেন্সটা তাদের সবার মাঝেই রাখতে চাই। তাই ভাবলাম যে ঠিক আছে, চলো, অসুস্থ হয়েছি তো কী হয়েছে, বাসার কাছেই যেহেতু, তাহলে চলো। আম্মু যেহেতু মাছের বাজারে যাবে, ভাবলাম যে ঠিক আছে আমিও যাই। আর আপনাদেরও তো মাছের বাজারের ভিডিওসগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি আপনাদের জন্য চলে আসলাম বাজারে। আম্মু যা যা মাছ কিনে সেগুলো দেখাবো, আর মাছের বাজারের কী অবস্থা সেটাও তো দেখতে পারবেনই। বাসার কাছেই বাজার হওয়াতে একটা রিক্সা নিয়ে চলে এলাম। আর বাসার এখান থেকে আমাদের একদমই ট্রাফিকও থাকে না, কখনো কোনো কিছু থাকে না, ইজিলি চলে আসা যায়, আবার ইজিলি চলে যাওয়া যায়। তাই আমরা এই বাজারের মধ্যেই আসি সব সময়, এটা আমাদের রেগুলার বেসিসের বাজার। আর বাজার কাছে হয়, আমি আগেও বলেছি, আমি কখনোই আমরা আগের থেকে মাছ কিনে বেশি করে কিনে ফ্রোজেন করে রাখি না, কারণ ওগুলো খেতে বেশি টেস্ট হয় না। আর আমাদের বাসায় সব কিছু টাটকা টাটকা খেতেই পছন্দ করে, তাই চলে এসেছে আজকে মাছের বাজারে। মাছের বাজারে গিয়ে দেখি আজকে অন্য দিনের তুলনায় মোটামুটি ভালোই ভিড় ছিল। মোটামুটি না, অনেক ভিড় ছিল। অন্য দিন আগে কখনো আমি এত ভিড় দেখিনি, আর এত ভিড়ের মধ্যে এর জন্য আমি আর বেশি কিছু শ্যুট করিনি, আমার কাছে ভালো লাগছিল না। যা পেরেছি তাই আপনাদের জন্য শ্যুট করে এনেছি। এই দোকানটা থেকে আম্মু সবসময় চিংড়ি মাছ নেয়, যাওয়ার সময় এখান থেকে হয়তো নিবে।
আর সামনে আম্মু দেখছিল যে অন্য কোনো ট্যাংরা বা রুই এইসব মাছ ভালো পাওয়া যায় কি না। রেগুলার যেই দোকান থেকে নেয় সেই দোকান থেকেই তো আমরা সবসময় কিনি, যেন উনি মানে না ঠকায়। আর আমি তেমন একটা মাছ চিনি না, আমার আম্মুও তেমন একটা চেনে না, তাই একজন আঙ্কেলের কাছ থেকে বিশ্বাস করে সবসময় মাছ নেয়। সে কখনোই, জানি না, দাম 2 টাকা বেশি নিলেও সে কখনো খারাপটা দেয় না, অন্তত এই বিশ্বাসটা তার উপরে আছে আমাদের। এর জন্য ঘুরে ফিরে সেখানেই চলে যাই। আর সে এখানে আমাদের রুই মাছ দেখাচ্ছিল যে এই মাছগুলো খুবই ভালো হবে, আর কোনো স্মেলও থাকবে না, আর একদমই টাটকা। রুই মাছগুলো, আমাদের বাসায় রুই মাছ সবাই অনেক পছন্দ করে। যে এই দোকানের কথাই আমি বলছিলাম, যে এই দোকানের আঙ্কেলটা সবসময় আমাদের ফ্রেশ মাছ দেয়। এখানে পাঙ্গাস মাছও ছিল, পাঙ্গাস মাছও অনেক দাম ছিল বাজারে, সব কিছুরই দাম। আসলে বাজারের দাম নিয়ন্ত্রণে যে কবে আসবে জানা নেই। আর বাংলাদেশে তো যেই জিনিস একবার দাম বাড়ে সেটা আর কমার নাম নেয় না কখনো। যেমনই হোক, এখন কি করার আছে, আমাদের মধ্যবিত্ত মানুষের তো খেয়ে পরে বাঁচতে হবে, কিছুই করার নেই, কারণ আমরা তো কারো কাছে হাতও পাততে পারবো না, এরকম একটা অবস্থা। যাই হোক, বেশির জায়গায় কম খেয়ে হলেও বাঁচতে হবে। আর এখানে ছোট দেখে একটা মাছ নিয়ে নিলাম আঙ্কেল, তারপর মাছটা নিজেই কাটিয়ে দেওয়ার জন্য দিয়ে দেয়, আর আমি এদিকে ওনাকে মাছের দামটা দিয়ে সামনে চলে যাচ্ছিলাম। আর এখানে উনি যে চিংড়ি মাছটা এনেছে, এটা গলদা চিংড়ি নাকি জানি না, এটা কি চিংড়ি, এই চিংড়িটা আমরা কখনোই খাই না। আমরা সবসময় যে চিংড়িটা নদীর দেখা যায় একটু হোয়াইট কালারের হয় মূলত, সেটাই আমাদের বাসায় আনা হয়। একবার আমি না বুঝে এই চিংড়ি মাছ কিনে এনেছিলাম বাসায়, তারপরে আম্মু আমাকে অনেক বকেছিল, আমার মনে আছে। যাই হোক, এই ছিল আমাদের মাছের বাজার আজকে। আর এখান থেকে মাছটা কেটে নিয়ে, মাছ কাটিয়ে সামনে গিয়ে চিংড়ি মাছ নিয়ে, তারপরে আসার আগেই সামনে যে কর্নারে একটা দোকান ছিল, সেখানে আম্মু আগেই মুরগি কাটিয়ে রাখতে বলেছিল, সেখান থেকে মুরগিটা নিয়েই বাসায় চলে যাব আজকে। এমনিতেও শরীরটা খুব বেশি খারাপ লাগছে, আর আমার কাছে কেন যেন কোনো কিছু শ্যুট করতেও ইচ্ছা করছে না। থাকে না অনেক দিন কোনো কিছুই করতে ভালো লাগে না, বডিতে কোনো কিছুই ভালো লাগছিল না, অনেক লো ফিল হচ্ছিল। আজকের দিনটা সেরকমই যাচ্ছে, আমার কোনো কিছুতেই কোনো কিছু ভালো লাগছিল না কেন যেন। তাই আর আমি বেশি কিছু শ্যুট করিনি, শুধুমাত্র এই মাছের বাজারের মধ্যেই আমার ভিডিওটা শেষ করে দিয়েছি। আর আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন। বন্ধুরা, আমি বেশ কয়েকদিন যাবতই ইউটিউবের মধ্যে আছি, আর আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে আপলোড করছি। আমাকে ইউটিউবে সাপোর্ট করুন আপনারা তো আমাকে একদমই সাপোর্ট করছেন না। আর আমার ভিডিওতে একটা দুইটা মাত্র জাস্ট লাইক পড়ে, এতে আমি অনেক বেশি ডিমোটিভেট হই, আর আমার কাজ করার এনার্জি একদমই ডাউন হয়ে যায়। সো প্লিজ আপনারা সবাই আমাকে ইউটিউবে সাপোর্ট করুন, ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করুন, এবং নতুন কন্টেন্ট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনার সমর্থন আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর সামনে আমার চ্যানেলে খুব ভালো ভালো কন্টেন্ট পাবলিশ হবে, তাই আপনাদের সবাইকে অনেক হাম্বলভাবে রিকোয়েস্ট করছি যেন আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এতে আপনাদের কোনো ক্ষতি হবে না, বরং আমার উপকার হবে। আপনাদের একটি সাবস্ক্রাইবে করলে যদি আমার উপকার হয়, তাহলে তাতে আপনার তো কোনো ক্ষতি নেই, তাই না বন্ধুরা? আপনারাই বলুন। তাই প্লিজ আপনারা এই ছোটো বোনটিকে সাপোর্ট করবেন। আর সামনে আমার চ্যানেল থেকে অনেক ভালো কন্টেন্ট পাবলিশ হবে। আমি কোথায় যাব, দেশের বাইরে কোথাও যাচ্ছি, সেটাই আপনারা নেক্সট ভিডিওতে জানতে পারবেন। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকুন। আর আমি আপনাদের জন্যই শুধুমাত্র জলদি করে একটা ট্রিপ প্ল্যান করেছি, যে আমি সেখানে গিয়ে আপনাদের জন্য সুন্দর সুন্দর করে ভিডিও ক্লিপ শ্যুট করে আপনাদের কাছে শেয়ার করব। তাই আপনাদের সাহায্য আর সাপোর্ট ছাড়া আমার এই কাজগুলো করা অনেক মুশকিল হয়ে যাবে, আর আমিও ডিমোটিভেট ফিল করব। দেখা যাবে যে আমি করব না। কিন্তু যদি আপনারা একটি লাইক বা কমেন্ট করে দেন, তাহলে আমাকে নতুনভাবে এই কাজগুলো করার জন্য অনেক বেশি পিছন থেকে একটা সাপোর্ট আসবে, যে না তুমি কাজ করো। আর যেহেতু এটা আমার ভালো লাগার একটা কাজ, ভালো লাগার একটা জায়গা, আমি আমার ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করি, সুতরাং এটা করতে আমার কোনো ক্ষতি নেই, এটা আমার কাছেই ভালো লাগে। আর আমার থেকে যদি আপনারা উপকৃত হন, আমার কোনো ভালো গুণ ভালো দিক দেখে যদি আপনাদের কারো হেল্প হয়, সেটার জন্য আমি অনেক বেশি থ্যাঙ্কফুল, সেটাতে আমি অনেক বেশি হ্যাপি হব। এবং আমি হয়তো সৃষ্টিকর্তার কাছেও অনেক বেশি থ্যাঙ্কফুল হব যে আপনারা এই ইউটিউবের থ্রুতে আমি আপনাদের মতো একটা পরিবার পেয়েছি, আপনাদের মতো একটা কমিউনিটি পেয়েছি, যেখানে আমি এসে আমার মনের কথাগুলো শেয়ার করতে পারি।
তাই বন্ধুরা প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই ভালো লাগার জায়গাটাকে ধরে রাখতে আমাকে সহযোগিতা করবেন। কারণ আপনারা যদি আমাকে ইগনোর করেন তাহলে আমি তো আর এখানে বারবার ফিরে আসতে পারবো না অনেক দিন ধরে। এটাই হচ্ছে আমার আজকের কথা। আর এমনিতেও আমি অনেক বেশি অসুস্থ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই কথাটা আমি বারবার বলছি কারণ এমনিতেই আমি একটু দেশের বাইরে যাব আর তার উপর যদি আমি অসুস্থ থাকি আমার অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। যেহেতু সব কিছু এখন ফিক্সড হয়ে গেছে তাই আপনাদের দোয়া আর সহযোগিতা ছাড়া আর কোনো কিছুই আমার চাওয়ার নেই আপনাদের কাছে। তাই আপনারা সবাই ভালো রাখবেন আর নিজের যত্ন নিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।